আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারিয়া শারমিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসার প্রেক্ষাপটে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে সীমিত পরিসরে সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ইজারা দেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির অবস্থা ও করণীয় বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবাই পাথর কোয়ারির ইজারা দেওয়ার পরিবেশগত দিক যাচাইয়ের জন্য সিলেট বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। সিলেট সুনামগঞ্জের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে দেওয়া হবে পাথর কোয়ারির ইজারা। ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়ে আমরা বিধি মোতাবেক করার চেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এখন অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। ছোট বড় সকল অপরাধীকে আইনের আওতায় আনার কথা বলেন সালাউদ্দিন আহমদ। দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। চলমান অভিযানের ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সময় দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছে সংস্থাটি। দুদকের দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। কনফারেন্স হয় প্রতি 2 বছর পর পর। টিআইবির পক্ষ থেকে আমরা মনে করেছি সরকারের বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময়। 2028-এর যে কনফারেন্সটি হবে সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত। এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজউদ্দিন আহমেদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ধর্ম সচিব বুনশি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সরকার দেশে জিডিপির 5% শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করতে এই উদ্যোগ। সকালে রাজধানীর বনানীতে এক সেমিনারে কথা জানান তিনি। এ সময় ডিজিটাল ক্লাসরুমের বিষয়ে বিগত সরকার ব্যর্থ ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে বর্তমান সরকার। বাংলা ইংলিশের বাইরে তৃতীয় যে ভাষার আন্তর্জাতিক মূল্য রয়েছে, সরকার সেটি চালু করবে বলেও জানান তিনি। Prime Minister has that vision that we wanna
train our children. সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। But to become the citizens that the country aspires them to be. Our Honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector. বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই 1.5% বেশি যায়নি। দক্ষ মানব পুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গেও দক্ষতাও বৃদ্ধি প্রয়োজন। What is the answer? হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলমান থাকলেও কমছেই না হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 12 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1524 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 1 শিশুর মৃত্যু হয়েছে এবং 15 মার্চ থেকে 7 মে পর্যন্ত নিশ্চিত হামে 57 শিশুর মৃত্যু হয়েছে। দিন দিন হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 27 শিশুর মৃত্যু হয়েছে। গত 2 মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে 9 মাসের ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 40 শিশু ভর্তি হয়েছে এবং হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপু মনি। আগামী 14 মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এর নির্দেশ দেন। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইন শৃঙ্খলা বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের আধারে হাজার হাজার রাউন্ড গুলি ছোড়া হয়। বহু মানুষের হতাহতের মধ্য দিয়ে শাপলা চত্বর খালি করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা গোপন করার সব চেষ্টা করে। গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানো হয়। আপনারা দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, গণমাধ্যমে তথ্য গোপন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং সাবেক মন্ত্রী দীপু মনিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনাকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত ছাড়াও গণমাধ্যম বন্ধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোন অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের 10 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা শাপলা চত্বরে নিহতদের প্রকৃত সংখ্যা জাতির সামনে প্রকাশ করার দাবি জানান। রাষ্ট্রযন্ত্র যখন লক্ষ লক্ষ মানুষের উপরে গণহত্যা চালায় তখন লাশ, আপনারা জানেন, শ্রুতি আছে এবং দেশবাসী, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে লাশ গুম করা হয়েছে। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই যে আঞ্জুমানে মুফিদুল ইসলাম, ওরা অন্যান্য সময় 20-30 জন 40 জন লাশ দাফন করে, ওই মাসে 500-এর কাছাকাছি ওরা লাশ দাফন করেছে। তাহলে এই বেওয়ারিশ লাশগুলো কোত্থেকে আসলো? এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান হেফাজত নেতারা। যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়, এদেশের আলেম ওলামা যেন দেখতে পায়। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। সমস্ত যোগাযোগ মাধ্যমকে সুষ্ঠু নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। এই তথ্য প্রবাহ সঠিক রাখতে সকল যোগাযোগ মাধ্যমের স্বার্থ বিবেচনা করে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে দেশের কেবল, টেলিভিশন ও
ব্রডকাস্টিং শিল্পকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর পর্যায়ে উন্নত করার লক্ষ্যে আয়োজিত ICBC এক্সপো 2026 অনুষ্ঠানের যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই, অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। নিয়মিত টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। রাজধানীর ডিএনসিসি মিলনায়তনে টিকাদান কর্মসূচি ও সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব মোকাবেলায় আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় জানানো হয়, দেশে চলতি বছর 6,000-এর বেশি ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে MR ক্যাম্পেইনের আওতায় প্রায় 99% শিশুকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউনিসেফ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। গণতান্ত্রিক আন্দোলনে হওয়া শহীদদেরকে যারা উপহাস করেছে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জিয়া শিশু কিশোর সংগঠনের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গায়ের জোরে 3টি নির্বাচনে তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভক্তি করা হয়েছে তাতে মুক্তিযুদ্ধ ম্লান হয়েছে। এই সংগঠন এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে। এই সংগঠন গত পতিত গণহত্যাকারী এবং গায়ের জোরে 3টা নির্বাচনের তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভক্তি করেছে তা আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উপহাস করেছে। বিএনপি জুলাই সনদকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের পর বিএনপির আসল রূপ উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই সনদ এনসিপিকেই বাস্তবায়ন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের 500 নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। আমরা এই কথাটি অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপিকেই করতে হবে। আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি। দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন হয়েছে 2 থেকে 2.5 মাস হলো। এর মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপি কেন্দ্রীয় নেতা লায়ন হারুন অর রশিদ সহ প্রশাসনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যার থেকে সম্পূর্ণ সুবিধা আমরা এদেশের জনগণের প্রয়োজনে জনস্বার্থে আমরা গ্রহণ করব। জ্বালানি সংকটে এদেশে যখন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে নিয়মিত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সরকার, ঠিক এমন সময় দিনে দুপুরে চুরি হচ্ছে বিদ্যুৎ। সড়কে চার্জিং পয়েন্ট বসিয়ে চোরাই বিদ্যুতেই চার্জ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। সিপিডির প্রতিবেদন বলছে, প্রতিদিন জাতীয় গ্রিডে 5%-এরও বেশি বিদ্যুৎ গিলে খাচ্ছে এই বাহনটি। ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ বিভাগের যোগ সাজসেই চলছে চুরি। হরহামেশা এমন চুরির বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ লুকাচ্ছে বিদ্যুৎ বিভাগও। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উদাসীনতায় এই সংকট।
মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে বিস্তারিত। সড়কের পাশ ঘেঁষে এভাবেই গড়ে উঠেছে ব্যাটারি রিকশার চার্জিং স্টেশন। খাম্বা থেকে লাইন নামিয়ে সড়কের নিচ থেকে পার করা হয়েছে এসব তার, যা বৃষ্টিসহ রাস্তায় পানি জমাট হলেই ঝুঁকি থাকে বিদ্যুতায়িত হবার। সরকার যেখানে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, সেখানে একদল চোর চক্র কিভাবে বিদ্যুৎ চুরি করছে সেটাই আমরা দেখাচ্ছি। সরাসরি মিটারে যে ট্রান্সমিটার রয়েছে, এখান থেকে কিন্তু সরাসরি লাইন নামিয়ে এভাবে কিন্তু তারা নিচে নামিয়েছে, এবং এই যে বিদ্যুতের তারটি দেখা যাচ্ছে, এই বিদ্যুতের তার যাতে মানুষজন যাতে সহজে বুঝতে না পারে সেজন্য কিন্তু তারা কাঠ দিয়ে ঢালাই দিয়ে এর ভিতর থেকে কিন্তু বিদ্যুতের লাইনগুলো নিয়েছে। এবং আবার পিছনে যে এখানে অটোরিকশাগুলো দেখা যাচ্ছে, এই অটোরিকশাগুলো কিন্তু এই লাইন থেকেই কিন্তু চার্জ দেওয়া হচ্ছে। 2023 সালে মিরপুরে ঝিলপার বস্তির সামনের এই সড়কে বৃষ্টির পানিতে নেমে বিদ্যুতায়িত হয়ে মারা যায় 4 জন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের যোগসাজশে একইভাবে চলছে চোরাই বিদ্যুতের ব্যবসা। চোরা লাইন বন্ধ করা দরকার। একে 3-4 বার আমি গেছি অফিসে, হেরা কোনো গ্যারাজ্য করে না। কেন? হেরা কি টাকা খায়? সেহুল লাইন হলো সব হলো চোরা কারেন্ট। এই এলাকা যত গাড়ি দেখিয়েছে সব চোরা লাইন। দিনের বেলা খুলি দেবো, রাতের বেলা নাগাবো। অন্তত এক খাম্বার থেকে 8 লক্ষ টাকার কারেন্ট চুরি হয় প্রতি মাসে। কথা বুঝছে? দেয়ার মানুষ নাই। সড়ক দখল করে শিল্প এলাকা তেজগাঁওয়ে গড়ে উঠেছে বহু চার্জিং স্টেশন ও গ্যারেজ। আর কিছু গ্যারেজে চার্জ দিতে কড়াই গাছকেই হোল্ডিং হিসেবে বেছে নিয়ে মিটার দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো জায়গায় পিলারের সাথে আছেন, কি গাছের সাথে তো দেওয়ার কথা না, গাছের সাথে দিতে কিনা আমি জানি না, আর তাও জানা নাই। যদি এরকম থাকে, সেরকম কিছু তাহলে আমরা অবৈধ হিসেবে এটা চিট করি, করার পরে হয়তো জরিমানা শিকার হয় তারা। বিদ্যুৎ খাতে এমন অনিয়মের বিষয়ে ডিপিডিসির পরিচালক নূর আহমেদ দেন গণমাধ্যমে কথা বলায় মন্ত্রণালয়ের গোপন নিষেধাজ্ঞার দোহাই। তো আমি পার্টির সাথে কথা বলার জন্য স্পোর্টসম্যান না আমরা, বুঝছেন? আপনারা তো ভুল জায়গায় করতেছেন। আমাদেরকে বলা আছে আমরা কথা বলতে পারবো না। তবে ট্রাফিক বিভাগ বলছে সড়কে চার্জ বা গ্যারেজ বানিয়ে রিক্সা চার্জ করার কোনো সুযোগ নেই। আমি যেটা প্ল্যান নিচ্ছি এখন, আমি জ্বালানি তেলের জন্য একটু চুপচাপ ছিলাম, পিছিয়ে ছিলাম। যেখানে যে সমস্ত রাস্তা কেন্দ্রে যা দেখবেন সবগুলো পুলিশকে জানালে যে ঘটনা যেটা হবে, যে আমার ম্যাজিস্ট্রেট আছে, নিয়ে যে এখন শুরু করে দিব। কারো মুখের দিকে তাকানোর কোনো সময় নেই। সিপিডির প্রতিবেদন বলছে প্রতিদিন জাতীয় গ্রিডের 750 মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে এ বাহনটি। তবে চোরাই পথে এই সংখ্যা আরও বেশি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন লাগামহীন এই বাহনটি নিয়ন্ত্রণে এনে চার্জিং সিস্টেমে পরিবর্তনের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সৌর বিদ্যুতে বিপ্লব আনতে নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সৌর বিদ্যুতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। করের চাপ কমিয়ে উদ্যোক্তাদের সাশ্রয়ীভাবে সোলার প্রকল্প বাস্তবায়নে নীতিমালা চূড়ান্ত হচ্ছে বলেও জানান তিনি। এক্সপোতে 12টি দেশের প্রায় 140টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সরকার আগামী 5 বছরে অন্তত 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো। দেশের উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তেই প্রকৃতির বৈরী আচরণে বিপাকে পড়েছেন হাজারো কৃষক। পটুয়াখালীতে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে শত কোটি টাকার ফসল এখন পানির নিচে। অন্যদিকে উত্তরের শস্য ভাণ্ডার নওগাঁয় কালবৈশাখী ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে বোরো ধান। একদিকে ফসল হারানোর শঙ্কা, অন্যদিকে শ্রমিকের বাড়তি মজুরি, সব মিলিয়ে কৃষকের সোনালী স্বপ্ন এখন ফিকে হতে বসেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পটুয়াখালীর দিগন্তজোড়া মাঠ, যেখানে এখন থাকার কথা ছিল মুগ ডাল, চীনাবাদাম আর কাঁচা মরিচের ঘ্রাণ, কিন্তু গত 7 দিনের টানা বৃষ্টি সেই স্বপ্নকে ডুবিয়ে দিয়েছে অথই জলে। জেলার 75% গ্রীষ্মকালীন ফসলে এখন আক্রান্ত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 65,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য শত কোটি টাকার উপরে। তো প্রায় 90% নাই, 10% অনেকে উত্তোলন করতে পারছে, আর 90% তো পানির কারণে কৃষি ফসল সব নষ্ট হয়ে গেছে। মুগ ডাল, প্লেন ডাল,
তারপর এই যে মিষ্টি আলু কোনোটাই নাই, সবই শেষ। অন্যদিকে দক্ষিণের এই হাহাকারের রেশ যেন পৌঁছেছে উত্তরের শস্য ভাণ্ডার নওগাঁয়। সেখানে বোরো ধানের বাম্পার ফলন হলেও কালবৈশাখীর ঝড়ে 70% ধান এখন মাটিতে লুটিয়ে পড়েছে। মাঠে জমে থাকা পানিতে ধান পচে যাওয়ার আশঙ্কার পাশাপাশি কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের বাড়তি মজুরি। সার ও ডিজেলের উচ্চ মূল্যের পর এই বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক কৃষকরা। গত বছর আমরা কাটছি যে খরচে, তার থেকে আমাদের 1.5 গুণ খরচ বেশি হয়ে গেছে। ধান পড়ে যাওয়ার কারণে ধান কাটিয়ে আমরা আগাইতে পারতেছি না। আমাদের মনে করেন যে কামাই রুজিও খুব কম হয়ে যাচ্ছে। পটুয়াখালীতে আগামী মৌসুমে প্রণোদনার আশ্বাস দেওয়া হচ্ছে, আর নওগাঁয় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে প্রণোদনার আওতায় এনে তাদেরকে বীজ এবং সারের সাহায্য দেওয়ার জন্য আমরা সরকারের কাছে, আমাদের বিভাগ থেকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব এবং ভবিষ্যতে তাদের সহযোগিতার জন্য কৃষি বিভাগ তাদের পাশে থাকবে। আমরা এই মুহূর্তে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে ক্ষেতের 80% ধান পাকলেই তারা কেটে ফেলবে। তারা যদি কোনো যান্ত্রিকীকরণের মাধ্যমে কাটতে চায়, তারা কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিস থেকেও সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এই কৃষকদের মুখে হাসি ফেরাতে দরকার দ্রুত সরকারি সহযোগিতা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই দুর্দিনে কৃষকের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। লিওন আজাদ, RTV। এদিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় সুনামগঞ্জে কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে। গত 4 দিন ধরে রোদ থাকায় ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন কৃষকরা। এরই মধ্যে কিছুটা কমেছে সুরমা নদীর পানি, তবে শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান কাটার বাকি আছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাওলাদার জানান, সুনামগঞ্জে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে এখন পর্যন্ত হাওরে 82 ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম উৎসবের প্রস্তুতি চলছে নওগাঁর পতিশরে। কাছারি বাড়িতে এবার বসছে জাতীয় পর্যায়ের মূল আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন দেশ বরেণ্য কবি ও সাহিত্যিকরা। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকা। অনুষ্ঠান ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানান পুলিশ সুপার। 1891 সালে কবিগুরু প্রথম পতিশরে পা রেখেছিলেন। এখানে বসেই তিনি লিখেছিলেন অসংখ্য অমর সৃষ্টি। সাহিত্য রচনা এবং জমিদারি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, বরং এর বাইরে এসে গ্রাম উন্নয়ন এবং সমাজ নিয়ে কাজ করেছেন। বিগত দিনের চাইতে এবারের আয়োজনটা অনেক সমৃদ্ধ হবে বলে আশা করছি। ইতিমধ্যে আমরা সমস্ত অংশগুলো আমরা পরিদর্শন করেছি এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি স্মরণকালের বৃহত্তম একটা সমাবেশ হতে যাচ্ছে এবং সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র রকস্টার। শান মোশন লিমিটেড নির্মিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান সহ একঝাঁক গুণী শিল্পী। আর সঙ্গীত আয়োজনে রয়েছেন আহমেদ হাসান সানি, জাহিদ নীরব ও পান্থ কানায়ের মতো জনপ্রিয় তারকারা। অঞ্জন চৌধুরীর প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো। নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছে অজয় কুমার কুণ্ডু। চলচ্চিত্রটি নির্মাণে কাজ করছে পিনভিল ফিল্মস। আমদানিকৃত প্রসাধনীর উপর যৌক্তিক শুল্ক আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মৌলভীবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জহিরুল হক ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকার আমদানিকৃত প্রসাধনীর উপর 50 থেকে 150% শুল্কায়ন এবং শুল্ক হার 151% পর্যন্ত বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেন। ফলে বৈধ পথে প্রসাধনী আমদানি কমেছে, আর চোরাই পথে বিদেশি প্রসাধনী আসায় এ খাত থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব কমেছে বলে মন্তব্য করেন তিনি। বৈধ পথে আমদানি না হওয়ায় নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
খেলার খবর। বিপিএল এর 12তম আসরে ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক ক্রিকেটার সহ 5 জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এছাড়া বিপিএল এর গত 2 আসরে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের তথ্য ফাঁস করে দিলেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। শুধু গত আসরেই 16 কোটি টাকা লোকসান করেছে বিসিবি। বোর্ডের সঙ্গে চুক্তি ছাড়াই বিপিএল খেলেছে সিলেট ও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, ব্যাংক গ্যারান্টি পুরোপুরি না নিয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছে সাবেক 2 সভাপতি আমিনুল ইসলাম ও ফারুক আহমেদ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিপিএল নিয়ে লঙ্কাকাণ্ড বিসিবিতে, হাটের হাড়ি ভাঙলেন সভাপতি তামিম। এই লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু রাইট। ব্যাংক গ্যারান্টিতে অনিয়ম, কোন রকমের চুক্তি ছাড়াই 2টি ফ্র্যাঞ্চাইজিকে অবৈধভাবে খেলানোর অভিযোগ প্রমাণিত। নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না। আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করবো আর বিসিবি পে করবে। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। এমন অনিয়ম চলতে থাকলে বিপিএল আয়োজন অর্থহীন। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলতে, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। এসবের দায় নিতে হবে বুলবুল ও ফারুককে। যদি এটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন, তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে, অবশ্যই নিতে হবে। ভবিষ্যতে বোর্ডে এলে প্রয়োজনে বিদেশি কোম্পানিকে আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা জানান তামিম। ইন্টারন্যাশনালি দেয়ার আর এজেন্সিজ, দেয়ার আর যারা এই জিনিসগুলো লুক আফটার করে। যদি অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই থিঙ্ক দ্যাট উই আর নট ডুইং আ ফেয়ার জব, উই উইল ট্রাই অ্যান্ড গেট হেল্প। বিপিএল ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ 5 জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। বাকি 4 জন হলেন টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজির সহমালিক তহিদুল হক তহিদ, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। এছাড়া বিপিএল এর 9ম, 10ম ও 11তম আসরে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সাবিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। চলতি বছর সাদা বলের ব্যস্ত সূচি শেষে এবার লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। আর এই চক্রে বড় লক্ষ্য নিয়েই এগোতে চায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এদিকে মাস 2 আগে টি-20 সিরিজ হারা পাকিস্তান এবার লাল বলের সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে চায়। মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মিশন। পাকিস্তানের বিপক্ষে দারুণ ছন্দে থাকা টাইগাররা সাদা বলের পর এবার লাল বলেও সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত। সেই আত্মবিশ্বাসের গল্পই যেন শোনালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের টেস্ট চক্রে 7ম স্থানে শেষ করা দলটি এবার চোখ রাখছে তালিকার 4 কিংবা 5 নম্বরের দিকে। এবছর টার্গেট থাকবে, আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করবো উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। হোম কন্ডিশনে নিজেদের পেস ডিপার্টমেন্ট নিয়ে বাড়তি আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। টস বড় ফ্যাক্টর, সাথে মিরপুরের উইকেটের আচরণ নিয়েও শঙ্কায় টাইগার ক্যাপ্টেন। তবে দিন শেষে একটি স্পোর্টিং উইকেট চাওয়া শান্তদের। তাসকিনের ফেরা দলের জন্য বাড়তি স্বস্তির। তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে, এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা পাকিস্তানও বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক শান মাসুদের কণ্ঠে বাংলাদেশের বন্দনা। টাইগারদের পেস ডিপার্টমেন্ট নিয়ে বাড়তি নজর সফরকারীদের। তবে মিরপুরে উইকেটে পেস ও স্পিন 2 ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। তাদের দারুণ স্কিল আছে, আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে, এটা আমাদের জন্য বড় সুযোগ। শক্তিশালী টাইগারদের শক্তিমত্তার বিপরীতে নিজেদের সক্ষমতার জানান মাঠেই দিতে চান পাকিস্তান অধিনায়ক।
কাজী মাহিম হাসান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।